রোজার মাসে পিরিয়ডের সময় এক গ্লাস দুধ খাওয়ার অপরাধে বিয়ের 2.5 মাসের মধ্যে তালাক দিয়েছিল আমার স্বামী। শুনতে হাস্যকর হলেও এই নির্মম ঘটনার প্রত্যক্ষ সাক্ষী হয়েছিলাম আমি। বিয়ের মেহেদি তখনও হাত থেকে ওঠেনি, কিন্তু স্বামীর বাড়ির ভাত কপাল থেকে উঠে গিয়েছিল সেই অপরাধে। এখনো মনে পড়ে সেই বিষাক্ত দুপুরের কথা। আমি মরিয়ম জাহান, ইন্টার দ্বিতীয় বর্ষে পড়া অবস্থায় বিয়ে হয় হালিশহরে। স্বামী একজন প্রাইমারি শিক্ষক। 2 মাস স্বামীর আদরে মনে তখন লাল নীল প্রজাপতির আনাগোনা। প্রথম রোজা শ্বশুরবাড়িতে করব এই নিয়ে মনে মনে পুলকিত আমি। 2 দিন ভালো কাটলেও তৃতীয় রোজায় বিপত্তি ঘটে। হঠাৎ সকালে পিরিয়ড শুরু হয়ে যায়। সারা সকাল পিরিয়ডের অসহ্য ব্যথা সহ্য করতে না পেরে যখন সবার অগোচরে এক গ্লাস দুধ রুমে নিয়ে খাচ্ছিলাম, তখন সেটা দেখে ফেলেছিল আমার শাশুড়ি। এই দেখো, সৌভাগ্য বলবো নাকি দুর্ভাগ্য জানা ছিল না। দুধ মুখে দেওয়া মাত্র রুমে এসে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন তিনি। বেশরম ফাজিল মেয়ে, বাবা মা কিছু শেখায়নি, ওনাদের এটা হলে কেউ বুঝতেও পারে না, আর আমি বেশরমের মতো সবার সামনে খেয়ে বেড়াচ্ছি। আরো কত কথা বলে রুম থেকে বের হয়ে গেলেন তিনি। শুধু বেরই হলেন না, ইতিমধ্যে পাড়ার মধ্যে শোরগোল ফেলে দিলেন। নতুন বউ বেলাজ, তার লাজ শরমের বালাই নেই। এই বউ নিয়ে আর যাই হোক বাড়ির সংসার করা হবে না। তার ছোট্ট ছেলের মান ডুবাইছে এই বউ। আমার স্বামী খোকন যখন বাড়ি ফিরল তখন তার কান পড়া দেয়া হলো। সেদিন রাতেই আমার বাবা চাচাকে বাড়ি ডেকে অপমান অপদস্থ করে আমাকে নিয়ে যেতে বললেন। নিজের ভুলে বাপ চাচাদের সাথে এমন করায় আমি খুব ভেঙে পড়েছিলাম। উনার পা পর্যন্ত ধরেছি, কিন্তু উনার জেদ আমার হাহাকারের কাছে তুচ্ছ ছিল। সব থেকে অবাক করা ব্যাপার ছিল, আমার স্বামী এই ঘটনায় একদম নির্লিপ্ত ছিল। সে আমার বাবার মুখের উপর আমাকে 3 তালাক দিয়ে বলেছিল, নিয়ে যান আপনার মেয়েকে। বাবা তাদের কিছুই না বলে আমাকে নিয়ে এসেছিল। সারা রাস্তা আমি পাথর বনেছিলাম, শুধু ভাবছিলাম ভাগ্যবতীদের কপাল কেমন হয়। ওদের কপালের মতো আমার কপাল হলো না কেন। বাড়ি ফিরে মা চাচির প্রশ্নের মুখে পড়ে কিছুই বলতে পারিনি। চাচা ইশারায় সবাইকে চুপ করতে বলে। কাছারির ঘরে চলে গেলে সবাই ওনার পিছু পিছু সেখানে যান, আর আমি বিধ্বস্ত মন নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে চিৎকার করে গড়াগড়ি করছি। কিছুক্ষণ পরেই দরজা ধাক্কানোর আওয়াজে সম্মত ফিরে আমায়। ওড়নার কোনো দিয়ে চক্ষু মুছে দরজা খুলে দিতেই গালে সপাটে এক চড় পড়ে আমার বরের। আমার চড়ের চোটে তখন আমার মাথা ঘোরার উপক্রম থাকে। সকাল থেকে না খাওয়া, তার উপর মানসিক অবস্থা। দুরূহ কোনো রকম মাথা তুলে তাকাতেই চোখ যায় চাচির দিকে। অগ্নিঝরা চোখে সে তাকিয়ে আছে আমার পানে। 19 বছর এই শিক্ষা পেলেই যে নিজের সাথে এই অন্যায়ের কোনো প্রতিবাদ করার সাহসটুকু জোটেনি। তোর চাচির কথা শুনে হঠাৎই তার বুকে অশ্রু পড়ে। হু হু করে কান্না শুরু করে দিই আমি। বিপালক করে বলতে থাকি, ভাগ্যবতীদের কপাল কেমন হয়। চাচি দেখো, আমার পুরো কপালে বিয়ের হলুদ না যেতেই তালাক লেখা ছিল। এই সমাজ এখন আমায় শকুনের চোখে দেখবে, এই বোঝা নিয়ে আমি কেমনে সহ্য করব। চাচি, এই মুখ নিয়ে আমি কেমনে বাহির হব। চাচি শুধু একটা কথাই বলেছিল, মাথা উঁচু করে বাঁচো, নিজের সাথে কখনো অন্যায় করো না। চাচির সেই কথাগুলোই যেন আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেদিনের পর থেকে বাড়িতে আমাকে কেউ বোঝা মনে করেনি, বরং সবাই এক অদ্ভুত জোতে আমাকে ঘিরে দাঁড়িয়ে রইল নিরাপদ আশ্রয় হিসেবে। কিন্তু সমাজের মানুষের কটু কথা থেমে থাকেনি। এরই মধ্যে বাবা একদিন সন্ধ্যায় আমাকে ডেকে বললেন, মানুষ কি বলল সেটা কি ভাবিস না মা, তুই আবার পড়াশোনা শুরু কর। মনে রাখিস, তোর জীবন এখানেই শেষ নয়। চাচা পাশ থেকে বললেন, যে অন্যায়ের শিকার হয়েছিস সেই অন্যায়ের জবাব একদিন তুই কাজ দিয়ে দিবি। সেই দিনের পর থেকেই যেন আমার ভিতরের নতুন এক শক্তি জন্ম নিল। অদম্য পদ্মাবসায় নিজেকে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু গ্রামের মানুষের ফিসফিসানি থামেনি। রাস্তা দিয়ে হাঁটলে কেউ কেউ আর চোখে তাকাতো, কেউ চাপা গলায় বলতো, এই যে দেখ নষ্টা বেডি, যার বিয়ের 3 মাসও টেকেনি। তাদের কথা শুনে প্রথম প্রথম খুব কষ্ট হতো, কিন্তু চাচির কথা মনে পড়লে আর কষ্ট লাগতো না। আমি আবার কলেজে ভর্তি হলাম। কখনো চোখের পানি পড়তো বইয়ের পাতার উপর, কিন্তু হাত থামাতাম না। ইন্টার পাশ করার পর আইন নিয়ে পড়ার সিদ্ধান্ত নিলাম। অনেকেই বলেছিল, তালাক মেয়ে মানুষ আবার উকিল হবে। তাদের কথার উত্তরে আমি শুধু মনে মনে বলেছি, হ্যাঁ হব, কারণ অন্যায়টা আমি নিজের জীবনে দেখেছি। বছরের পর বছর কেটে গেল। অবশেষে একদিন আদালতের বারান্দায় দাঁড়িয়ে আমি বুঝলাম,
মরিয়ম জাহান আর সেই অসহায় মেয়েটা নয়। আমি এখন একজন আইনজীবী। একদিন কোর্টে বসে ফাইল দেখছিলাম। হঠাৎ আমার সহকারী এসে বলল, ম্যাডাম, একটা পারিবারিক মামলা এসেছে, তালাকের ব্যাপার, আপনার কাছে দিতে বলেছে। আমি মাথা নেড়ে বললাম, ভিতরে পাঠান। কিছুক্ষণ পর দরজা খুলে ভিতরে ঢুকলো কয়েকজন মানুষ। তাদের দেখে আমার বুকটা কেঁপে উঠল। সামনে দাঁড়িয়ে আছে আমার সাবেক স্বামী খোকন আর তার মা। তারা আমাকে দেখে প্রথমে চিনতেই পারেনি, কিন্তু আমি চিনে ফেলেছিলাম মুহূর্তেই। তাদের পাশে দাঁড়িয়েছিল এক তরুণী মেয়ে। মেয়েটা কান্নাভিজে চোখে মাথা নিচু করে রেখেছে। খোকন কাগজটা টেবিলে রেখে বলল, ম্যাডাম, আমার বোনের একটা সমস্যা। ওর বাচ্চা হয় না, পিরিয়ডও ঠিকমতো হয় না। শ্বশুরবাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে, এখন তালাক দিতে চায়। আমি কিছুক্ষণ চুপ করে তাদের দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ খোকনের মা আমার দিকে ভালো করে তাকালেন। তার চোখ ধীরে ধীরে বিস্ময়ে বড় হয়ে গেল। তুমি মরিয়ম? অফিস রুমটা এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। নিজেকে সামলে আমি শান্ত গলায় বললাম, যে অ্যাডভোকেট মরিয়ম জাহান। খোকনের মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। তার বোন তখন কাঁদতে কাঁদতে বলল, আপা, আমি তো নিজের হাতে এই দোষ করিনি, তবুও ওরা আমাকে ছেড়ে দিতে চায়। আমি তার দিকে তাকিয়ে ধীরে ধীরে বললাম, মানুষের শরীরের নিয়ম কোনো দোষের না, এটা প্রাকৃতিকভাবে হয়। আমার কথাটা শুনে খোকনের মা মাথা নিচু করে ফেললেন। কোর্টরুমের সেই দুপুরে হঠাৎ আমার মনে পড়ে গেল বহু বছর আগে সেই বিষাক্ত দুপুরের কথা, যেদিন এক গ্লাস দুধ খাওয়ার অপরাধে আমার সংসার ভেঙেছিল। আমি ফাইলটা বন্ধ করে মেয়েটির দিকে তাকিয়ে আশ্বাস দিলাম, ভয় পেও না, এই অন্যায়টা এত সহজে জিততে পারবে না। মেয়েটা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে আমার সামনে বসেছিল। আমি ধীরে ধীরে তার দিক পানি বাড়িয়ে দিয়ে বললাম, ভয় পেও না, আগে শান্ত হও। সে পানি খেতে খেতে বলল, আপা, আমি চেষ্টা করেছি সংসারটা বাঁচাতে, ডাক্তার দেখাইছি, কিন্তু ওরা বলে আমি বাজা, আমার জন্য নাকি তাদের বংশ বন্ধ হয়ে যাবে। তাদের কথাগুলো শুনে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। কয়েক সেকেন্ড নীরব থেকে আমি বললাম, তোমার কোনো দোষ নেই। মানুষের শরীরে অসুখ বা সমস্যা কখনো অপরাধ নয়। খোকন আর তার মা তখনও চুপচাপ বসেছিল। তাদের মুখে আগের সেই অহংকারের ছিটেফোঁটাও নেই। আমি তাদের দিকে তাকিয়ে শান্ত গলায় বললাম, আপনারা কি জানেন, শুধুমাত্র শারীরিক সমস্যার জন্য একজন নারীকে অপমান করা বা জোর করে তালাক দিতে বাধ্য করা অন্যায়? খোকন মাথা নিচু করে বসে রইল। তার মা ধীরে ধীরে বললেন, আমি অত সব নতুন নিয়ম জানি না। আমি একটু বিস্মিত হলাম উনার কথা শুনে। নতুন নিয়ম না জানলেও মানুষ হওয়ার নিয়মটা তো জানা উচিত। আমার কথা শুনে খোকনের মা কাপা গলায় বললেন, আমরা তোমার সাথে খুব অন্যায় করেছিলাম, আমাদের মাফ কইরা দিও। ওনার এ কথাটা শুনে আমার বুকের ভিতরটাই যেন হালকা হয়ে গেল। বহু বছর ধরে জমে থাকা একটা পাথর যেন একটু নড়ে উঠল। আমি শান্তভাবে বললাম, আপনারা শুধু আমার সাথে না, একজন মেয়ের সম্মানের সাথে অন্যায় করেছিলেন। খোকন তখন প্রথমবার মাথা তুলে আমার দিকে তাকালো। তার চোখের লজ্জা আর অনুতাপ স্পষ্ট দেখতে পাচ্ছি। মরিয়ম, আমাকে মাফ করে দাও। আমি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, মাফ করার ক্ষমতা আল্লাহর। আমি শুধু এটুকু বলতে পারি, একদিন এক গ্লাস দুধ খাওয়ার জন্য আপনারা একটা সংসার ভেঙেছিলেন। আজ সে ভুলটা প্রকৃতি ফিরিয়ে দিচ্ছে। আমি ফাইলটা খুলে মেয়েটির দিকে তাকিয়ে বললাম, তোমার মামলায় আমি লড়ব, কিন্তু একটা শর্ত আছে। মেয়েটা অবাক হয়ে বলল, কি শর্ত আপা? আমি মৃদু হাসলাম। তারপর বললাম, তুমি নিজেকে কখনো দোষী ভাববে না। মেয়েটা তখন মৃদু হাসলেও আমি নির্লিপ্ত ছিলাম। বাইরে তখন বিকেলের আলো পড়ছে আদালতের বারান্দায়। সেই আলোয় দাঁড়িয়ে আমি হঠাৎ অনুভব করলাম ভাগ্যবতীদের কপাল আসলে কেমন হয়। তাদের কপাল নিশ্চয়ই সোনায় বাঁধানো হয়।